আসসালামু আলাইকুম। আমি জিনাত রাহেলা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দুনিয়া কলেজ কর্তৃক এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি ফাল্গুনের শুভেচ্ছা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে আমার যাদের সাথে ক্লাস তোমরা তারা হচ্ছ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীরা। দেখো আমি বোর্ডে লিখেছি যাদের সাথে ক্লাস তারা হচ্ছে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ, বিভাগ অর্থনীতি, বিষয় অর্থনীতি প্রথম পত্র। তো আজকে আমি তোমাদের পড়াবো অষ্টম অধ্যায় খাজনা, রেন্ট। ঠিক আছে, তো শিক্ষার্থীরা খেয়াল করো, আজকে আমরা যেই রেন্টের এই অধ্যায় থেকে যেই জিনিসগুলো শিখতে পারবো সেগুলো হচ্ছে খাজনার সংজ্ঞা, ডেফিনেশন, খাজনা কেন দেওয়া হয়, মোট খাজনা, নিট খাজনা এবং খাজনা নির্ধারণ। হ্যাঁ, তো আমরা ডেফিনেশনটা পড়ি, খাজনার সংজ্ঞাটা পড়ি আগে। সাধারণত খাজনা বলতে কি বোঝায়? সাধারণত খাজনা বলতে জমি, বাড়ি, গাড়ি, যন্ত্রপাতি, দোকান এইসব ব্যবহার করার জন্য যে অর্থটা মালিককে দেওয়া হয় সেটাই হচ্ছে খাজনা। কিন্তু ইকোনমিক্সের ভাষায় আমাদের একটু অন্যভাবে বলতে হবে। অন্যভাবে বলতে গেলে বলা যায় অর্থনীতিতে খাজনা বলতে বোঝানো হয় কোনো উপকরণ ব্যবহার বাবদ, হ্যাঁ, প্রদত্ত অর্থের সে অংশকে বোঝানো হয় যা উপকরণের অস্থিতিস্থাপক যোগানের কারণে দেয়া হয়। ক্লিয়ার? অর্থাৎ যেসব উপকরণের যোগান অস্থিতিস্থাপক সেসব উপকরণের জন্যে যে অর্থটা প্রদান করা হচ্ছে সেটাই হচ্ছে খাজনা। ওকে, তারপর আরও কয়েকজন অর্থনীতিবিদদের খাজনা সম্পর্কে সংজ্ঞাগুলো আমি তোমাদের বলছি, খেয়াল করো। খাজনা হচ্ছে, ডেভিড রিকার্ডো বলেছেন, খাজনা হচ্ছে জমির আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ উৎপাদনের যে অংশটা উৎপাদনের মালিককে দেওয়া হয় সেটাই হচ্ছে খাজনা। এটা রিকার্ডো বলেছে, ডেভিড রিকার্ডো, অর্থনীতিবিদ। এরপর দেখো আমি আরও কয়েকজন অর্থনীতিবিদদের সংজ্ঞাগুলো লিখেছি খাজনা সম্পর্কে। তারা যে সংজ্ঞাগুলো প্রদান করেছে সেগুলো দেখো। প্রথমে আমি তোমাদের মুখে বলেছি খাজনার সংজ্ঞাটা বলেছি, এরপর তোমাদের আমি বলেছি ডেভিড রিকার্ডোর সংজ্ঞাটা বললাম। এখন রবিনসের সংজ্ঞাটা দেখো। রবিনসের ভাষায় খাজনা বলতে কি বোঝায়? কোনো উপাদানকে ন্যূনতম দামে কাজে নিযুক্ত করানো যায় যা তা অপেক্ষা যে উদ্বৃত্ত পারিশ্রমিক পায় তাকেই খাজনা বলা হয়। এরপর আসো, ডি স্যালভেটর বলেন খাজনা হচ্ছে একটি পরিপূর্ণ আয় যা সম্পূর্ণভাবে স্থির উপকরণ থেকে সৃষ্ট। ওকে, জর্জ স্টিগলার বলেন উপাদানের সুযোগ ব্যয়ের অতিরিক্ত আয়কেই খাজনা বলা হয়। এগুলো অর্থনীতিবিদদের সংজ্ঞাগুলো আমরা পড়লাম। এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা খাজনা সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো দেখো আবার একটু রিয়ন করে শোনাই সংক্ষিপ্ত আকারে। প্রথমত খাজনা বৈশিষ্ট্যে আমরা খাজনার সংজ্ঞায় বলেছিলাম উপকরণের অস্থিতিস্থাপক যোগানের কারণে খাজনা দেওয়া হয়। অর্থাৎ যেসব উপাদানের বা উপকরণের যোগান অস্থিতিস্থাপক সেগুলোর কারণেই খাজনা দেওয়া হয়। এরপর দেখো খাজনা সম্পর্কে আমরা রবিনসের ভাষায় কি পড়েছিলাম? উদ্বৃত্ত পারিশ্রমিক পায়, অর্থাৎ খাজনা হচ্ছে উদ্বৃত্ত আয়। এরপর খাজনার বৈশিষ্ট্যের ক্ষেত্রে আরও বলা যেতে পারে খাজনা বাজার দামকে প্রভাবিত, অর্থাৎ খাজনা বাজার দাম দ্বারা প্রভাবিত হয়। খাজনা কিন্তু বাজার দামকে প্রভাবিত করে না। তোমাদের এরকম এমসিকিউ কোশ্চেনে থাকতে পারে খাজনা বাজার দামকে কি প্রভাবিত করে? বাজারের দাম দ্বারাই খাজনা কিন্তু প্রভাবিত হয়, এটা খাজনার বৈশিষ্ট্য। এরপর বলা যেতে পারে উর্বরতার পার্থক্যের কারণে খাজনার উদ্ভব ঘটে। আরও বলা যেতে পারে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে প্রকৃত খাজনা এবং মানুষের তৈরি সম্পদ ব্যবহারের ফলে স্বল্পকালীন নিম্ন খাজনা এবং দীর্ঘকালে খাজনার উদ্ভব ঘটে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা কি পড়লাম? অর্থাৎ এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা খাজনা সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো পেলাম সেগুলো আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে একটু বললাম। ওকে, এখন আধুনিক অর্থনীতিবিদদের ভাষায় খাজনার সংজ্ঞাটা কি? ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা তো বলেছে জমির, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে যে জমি ব্যবহার করা হয় সেই জমির আদি অক্ষয় শক্তি ব্যবহারের জন্য যে অর্থটা প্রদান করা হচ্ছে সেটাই হচ্ছে খাজনা। কিন্তু আধুনিক অর্থনীতিবিদরা বলেন না,
সব অর্থাৎ যেসব উপকরণের বা উপাদানের উপকরণের অর্থাৎ উপকরণের যোগান অস্থিতিস্থাপক। আবার বলছি, যেসব উপকরণের যোগান অস্থিতিস্থাপক সেসব উপকরণের জন্যই খাজনা দিতে হয়। অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে কি লাগে? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, অর্থাৎ এই সবগুলোর ক্ষেত্রে খাজনা উদ্ভব করতে পারে, সবগুলোর কারণেই খাজনা দিতে হতে পারে, খাজনার সৃষ্টি হতে পারে। ওকে, এখন দেখো যদি আমরা চিত্রে দাঁড় করাই খাজনার চিত্রটা দেখো। লম্ব অক্ষ দিলাম, ভূমি অক্ষ দিলাম। হ্যাঁ, লম্ব অক্ষে দাম ধরলাম, ভূমি অক্ষে জমির পরিমাণ ধরলাম। এটা হচ্ছে জমির অস্থিতিস্থাপক যোগান রেখা SQ1। বোঝার চেষ্টা করো শিক্ষার্থীরা। হ্যাঁ, এটা হচ্ছে জমির চাহিদা রেখা D1 D2। এই D1 হচ্ছে জমির চাহিদা রেখা, D2 হচ্ছে জমির চাহিদা রেখা। এখন এটা হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা। এই প্রাথমিক চাহিদা রেখায় কি দেখা যাচ্ছে? প্রাথমিক চাহিদা রেখায় দেখো দাম বৃদ্ধির ফলে খাজনার সৃষ্টি। দেখো কিভাবে হয় দাম বৃদ্ধির ফলে খাজনার সৃষ্টি। আমি আবার বিশ্লেষণ করছি। ভূমি অক্ষে দেখেছি জমির পরিমাণ, ভূমির পরিমাণ, আর লম্ব অক্ষে দেখেছি দাম। এখন D1 হচ্ছে আর D2 হচ্ছে জমির চাহিদা রেখা, SQ1 হচ্ছে জমির যোগান রেখা। এটা SQ1 জমির যোগান রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল কেন? লম্ব অক্ষের সমান্তরাল হচ্ছে জমির যোগান রেখা অস্থিতিস্থাপক, এই জন্যই জমির যোগান রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল। ওকে, এখন দেখো প্রাথমিক চাহিদা রেখার ক্ষেত্রে OQ1 জমির ক্ষেত্রে দাম কতটুকু? OP0, ফলে অর্থনৈতিক খাজনা কতটুকু? OP0BQ1। এখন চাহিদা বৃদ্ধি পেল, D1 থেকে D2 হলো, অর্থাৎ আমাদের জনসংখ্যার ওভার পপুলেশন দেশে চাহিদা বাড়বে, জমির চাহিদা বৃদ্ধির ফলে। তাহলে কি হচ্ছে? জনগণের চাহিদা বৃদ্ধির ফলে দাম বেড়ে যাবে, অর্থাৎ জমির দাম বেড়ে যাবে। সেক্ষেত্রে কতটুকু হলো? P0 থেকে P1 হলো। P1 হওয়ার ফলে অর্থনৈতিক খাজনা কতটুকু? OP1AQ1 পরিমাণ। ঠিক আছে, অর্থাৎ দাম বৃদ্ধির ফলে, চাহিদা বৃদ্ধির ফলে দাম বৃদ্ধি পায়, আর এর ফলে খাজনার সৃষ্টি হয়। অর্থাৎ তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? খাজনার সংজ্ঞাটা পড়লাম। ডেফিনেশন অফ রেন্ট, অর্থাৎ খাজনা বিভিন্ন সংজ্ঞাগুলোর প্রেক্ষিতে খাজনাকে কি করে চিত্রে দাঁড় করানো যায় সেইটা আমরা এটুকু পড়লাম। এরপর আসো দেখো খাজনা কেন দেওয়া হয়। খাজনা বিভিন্ন কারণে দেওয়া হয়। খাজনা কেন দেওয়া হয় আমি দেখো বোর্ডে লিখেছি, অস্থিতিস্থাপক যোগানের কারণে খাজনার উদ্ভব ঘটে। অস্থিতিস্থাপক যোগান বলতে কি বুঝি? অর্থাৎ যেসব দ্রব্যের বা যেসব উপকরণের উৎপাদনের ক্ষেত্রে যে উপকরণগুলো লাগে বা উপাদান লাগে, সেই উপকরণের জন্য এই উপকরণ যদি অস্থিতিস্থাপক হয় বা অপ্রচুর হয়, সেজন্যই এই উপকরণের খরচ বাবদ অর্থ প্রদান করতে হয়। দেখো অস্থিতিস্থাপক যোগান, ভূমির যোগানটা কি? ভূমির যোগান সীমিত, আর আমাদের জনগণের চাহিদা বেশি। চাহিদা বেশি কিন্তু জমির যোগান সীমিত, এই জন্য জমির ক্ষেত্রে কি হয়? অস্থিতিস্থাপক যোগান দেখা দেয়। এর ফলে দেখো যে চিত্র আঁকবো সেটা একটু খেয়াল করো, এখান থেকে আমি আঁকতে পারবো। R1 R2, D0 D1, এটাকে D2 ধরলাম, এটাকে D3 ধরলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো কিভাবে, অর্থাৎ আমরা কি পড়ছি? খাজনা দেওয়ার কারণ হচ্ছে অস্থিতিস্থাপক যোগান, জমির যোগান হচ্ছে অস্থিতিস্থাপক, এই জন্য খাজনা কি করে সৃষ্টি হয় সেটা আমরা দেখব।
দেখো একই কথা, ভূমি অক্ষে জমির পরিমাণ, লম্ব অক্ষে খাজনা দেখিয়েছি আর দিয়ে রেন্ট, হ্যাঁ, আর জমির যোগান রেখা অস্থিতিস্থাপক যা লম্ব অক্ষে সমান্তরাল। দেখো প্রথমেই আমি বলছি চাহিদা, জমির চাহিদা যদি D0 হয়, D0-র ক্ষেত্রে জমির চাহিদা এবং যোগান কতটুকু? জমির চাহিদা হচ্ছে OL0 পরিমাণ, প্রাথমিক চাহিদা রেখায় অর্থাৎ D0-র ক্ষেত্রে জমির চাহিদা কতটুকু? OL0 পরিমাণ। আর অব্যবহৃত, তাহলে জমি কতটুকু অব্যবহৃত থাকছে? L0 Q1 পরিমাণ অব্যবহৃত থাকছে। আর এই জন্যে অর্থাৎ জমির যতটুকু চাহিদা আছে তার তুলনায় যোগান বেশি, এর ফলে কি হবে? খাজনার সৃষ্টি হবে? হবে না। এরপর দেখো D0 থেকে D1-এর কথা বলি। চাহিদা যদি D1 হয় এক্ষেত্রে কি আমরা বলতে পারি? চাহিদা এবং যোগান এখানে কি শূন্য, তাহলে এখানে খাজনার উদ্ভব হবে না, খাজনা এখানে শূন্য, খাজনা দিতে হবে না। চাহিদা যদি আরো বৃদ্ধি পায় D2 হয়, তাহলে D2 এর ক্ষেত্রে খাজনার পরিমাণ কত? OR1। চাহিদা আরো বৃদ্ধির ফলে, চাহিদা যদি আরো বৃদ্ধি পায় D3 মানে D2 থেকে D3 হয়, তাহলে খাজনাও বৃদ্ধি পাবে। যেখানে R1 ছিল সেখানে R2 হবে। অর্থাৎ চাহিদা বৃদ্ধির কারণে যোগানের অস্থিতিস্থাপকতার কারণ এবং চাহিদা বৃদ্ধির কারণে খাজনার বৃদ্ধি পায়, খাজনার উদ্ভব ঘটে, খাজনার সৃষ্টি হয়। ওকে, এখন দেখো উর্বরতার পার্থক্য। এটা বলতে আমরা কি বুঝি? উর্বরতার পার্থক্য বলতে কি বুঝি? আমাদের দেশে জমি, নিকৃষ্ট জমি আছে, উর্বর জমি আছে, তাই না? নিকৃষ্ট জমির যদি জমির মালিক যদি কাউকে জমি ভাড়া দেয় বা জমি কাউকে ব্যবহারের জন্য দেয়, নিকৃষ্ট জমির ক্ষেত্রে অর্থটা কম নিবে। আর উৎকৃষ্ট যদি জমি হয়, উৎকৃষ্ট জমির মালিক কি করবে? জমির মালিককে বেশি হারে অর্থ প্রদান করবে। আর যে অর্থটা প্রদান করতো যে অর্থটা প্রদান করলো জমির মালিককে, নিকৃষ্ট জমি ব্যবহারকারী হোক আর উৎকৃষ্ট জমির ব্যবহারকারী হোক, যে অর্থটা প্রদান করবে সেটাই হচ্ছে খাজনা। তাহলে উর্বরতার পার্থক্যের কারণে খাজনার সৃষ্টি হয়। এরপর আসো অবস্থানগত পার্থক্য। অবস্থানগত পার্থক্য বলতে আমরা বুঝবো, অর্থাৎ এই যে আমরা যে শনিয়াখড়া দুনিয়া কলেজে পড়ছি, এখানে আমাদের দুনিয়া কলেজের সামনে কি একটা হাইওয়ে রোড চলে গেছে না? হ্যাঁ, এই হাইওয়ে রোড হয়েছে, তারপর ফ্লাইওভার হয়েছে, এর ফলে কি হচ্ছে? এই এলাকার উন্নত হয়েছে। এই এলাকার কাছাকাছি কোনো জমির ক্ষেত্রে কি খাজনা বেশি হবে, আর এখান থেকে একটু দূরের দিকে গেলে খাজনা কম হবে। অর্থাৎ এটা বলা যায় শহরের অর্থাৎ দূরবর্তী মানে শহরের নিকটবর্তী এলাকায় জমির দাম, নিকটবর্তী এলাকায় জমির দাম বেশি হবে আর দূরবর্তী স্থানে জমির দাম কম হবে। অর্থাৎ অদূর শহরে বলো বা বাজার এলাকায় বলো, এইসব এলাকাগুলোর ক্ষেত্রে জমির দাম অ্যাভারেজে বেশি হয়। ওকে, এখন দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কারণে খাজনার উদ্ভব ঘটে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি? খেয়াল করো, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি? তোমরা কিন্তু তৃতীয় অধ্যায় পড়ে আসছো, উৎপাদনের আয় ও ব্যয় অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের পড়ানো হয়েছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলতে বোঝানো হয় উৎপাদনের ক্ষেত্রে যে উপকরণগুলো লাগে, অর্থাৎ লেবার লাগে, ক্যাপিটাল লাগে, এই লেবার অ্যান্ড ক্যাপিটাল নিয়োগ করার ফলে উৎপাদনের প্রথম দিকে উৎপাদন বৃদ্ধি পায়। এরপরে কি হয়? আস্তে আস্তে উপকরণ যতই নিয়োগ করা হোক না কেন, উৎপাদনের পরিমাণ ক্রমাগত হ্রাস পেতে থাকবে। দেখো চিত্রে যদি আমি এটাকে মানে দেখাই, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কারণে কেন খাজনার উদ্ভব ঘটে। L1, L2, L3, L4। লম্ব অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে উৎপাদন পরিমাণ দেখালাম, আর ভূমি অক্ষে দেখালাম লেবার অ্যান্ড ক্যাপিটালকে দেখালাম, অর্থাৎ উপকরণ নিয়োগের পরিমাণ দেখালাম ভূমি অক্ষে। ঠিক আছে, A, B, C, D, Q1, Q2, Q3, Q4। শিক্ষার্থীরা একটু
দেখো ভূমি অক্ষে দেখেছি উপকরণ নিয়োগের পরিমাণ অর্থাৎ লেবার অ্যান্ড ক্যাপিটাল নিয়োগের পরিমাণ, আর লম্ব অক্ষে দেখেছি উৎপাদন। হ্যাঁ, এটা হচ্ছে উৎপাদন রেখা। দেখো লেবার অ্যান্ড ক্যাপিটাল প্রথম দিকে যে হারে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ আমি লেবারের কথাই ধরি, ক্যাপিটালটাকে একটু উজ্জ্বল রাখি, লেবার দিয়েই বোঝাই। ধরো শ্রম নিয়োগ করা হলো, শ্রম L1 থেকে নিয়োগ করতে করতে কতটুকু আসছে আমরা চিত্রে দেখিয়েছি L4 পর্যন্ত। প্রথম দিকে যে হারে লেবার নিয়োগ করা হয়েছিল উৎপাদনের পরিমাণ কি প্রথম দিকে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ Q1 থেকে Q2 তে যতটুকু গ্যাপ, Q2 থেকে Q3 তে যতটুকু গ্যাপ, Q3 থেকে Q4 এর গ্যাপটা কি আরো কম। অর্থাৎ উপকরণ উৎপাদনের প্রথম দিকে যে হারে নিয়োগ করা হয়েছে প্রথম দিকে উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়বে, এরপর আস্তে আস্তে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে। আর এটাই হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, অর্থাৎ খাজনা উদ্ভবের কারণ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এরপর খাজনা কেন দেওয়া হয়? উপাদানের সীমিত যোগান, অর্থাৎ আমরা আগেও পড়ে আসছি বা বলে আসছি, কোনো উপাদানের যোগান যদি সীমিত হয় সে কারণে খাজনার উদ্ভব ঘটে। স্থানান্তর ব্যয় বা সুযোগ ব্যয়, ধরো তোমার 1 খণ্ড জমি আছে, তুমি 1 খণ্ড জমিতে উৎপাদনের ব্যয় করতে পারো, বা সুযোগ ব্যয় বলতে বোঝানো হয় এটা যদি 1 খণ্ড জমি হয়, এই জমিতে আমি হয় ধান উৎপাদন করব, না পাট উৎপাদন করব, নয়তো দুটাই উৎপাদন করতে পারি। ঠিক আছে, অর্থাৎ স্থানান্তরের ব্যয়ের কারণে খাজনার উদ্ভব ঘটে। এখন এইটুকু আলোচনা করলে আমরা কি বুঝতে পারলাম? ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্বের ক্ষেত্রে যে জিনিসগুলো প্রথমে যে জিনিসগুলো আমরা গুরুত্ব দিয়েছেন সেগুলো হচ্ছে অস্থিতিস্থাপক যোগানের কারণে খাজনা উদ্ভব ঘটে, উর্বরতার পার্থক্যের কারণে খাজনার উদ্ভব ঘটে, অবস্থানগত পার্থক্যের কারণে খাজনার উদ্ভব ঘটে, এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কারণে খাজনার উদ্ভব ঘটে বা খাজনা দিতে হয়। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা পড়লাম। প্রথমে আমরা পড়লাম খাজনার সংজ্ঞা, এরপর পড়লাম খাজনা কেন দেওয়া হয়, এরপর আসো মোট খাজনা ও নিট খাজনা। খাজনাকে দুটা ভাগে ভাগ করা যায়, মোট খাজনা ও নিট খাজনা, গ্রস রেন্ট অ্যান্ড নিট রেন্ট। তো মোট খাজনা কাকে বলে? জমি ব্যবহারকারী জমির মালিককে জমি ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়ে অর্থাৎ চুক্তি মাফিক যে অর্থটা প্রদান করে থাকে, হ্যাঁ, নির্দিষ্ট সময়ে যে অর্থটা প্রদান করে থাকে সেটাই হচ্ছে মোট খাজনা। আমি আবার বলছি, জমি ব্যবহারকারী জমির মালিককে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর বা সময়ান্তে যে অর্থ প্রদান করে থাকে সেটাই হচ্ছে মোট খাজনা। তাহলে মোট খাজনার সূত্রটা দেখো, আমি বোর্ডে লিখেছি, গ্রস রেন্ট ইকুয়াল জমির বিশুদ্ধ খাজনা প্লাস মূলধন নিয়োগ বাবদ সুদ প্রাপ্তিযোগ্য মজুরি প্লাস মালিক কর্তৃক প্রদত্ত কর প্লাস ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা। অর্থাৎ মোট খাজনার সূত্র হচ্ছে এগুলো। এরপর নিট খাজনা, অস্থিতিস্থাপক উপাদান ব্যবহার বাবদ প্রদত্ত যে অর্থটা পাওয়া যায় সেটা হচ্ছে নিট খাজনা। তাহলে নিট খাজনা সূত্র কি? মোট খাজনা মাইনাস মূলধন নিয়োগ বাবদ সুদ প্লাস প্রাপ্তিযোগ্য মজুরি প্লাস মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা, এগুলো মাইনাস হয়ে যাবে, বাদ হয়ে যাবে। কোন কিস থেকে? মোট খাজনা থেকে। ধরো তোমাদের এখানে উদ্দীপক যদি এরকম আসে, সব কিছু দেওয়া আছে, হ্যাঁ, একটা উদ্দীপক সাজানো হলো, বলা হয়েছে হ্যাঁ মূলধন নিয়োগ বাবদ সুদ এত, প্রাপ্তিযোগ্য মজুরি এত, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর এত, ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা এত, তাহলে সেক্ষেত্রে নিট খাজনা কত? তাহলে তোমার এই সূত্রটা থেকে কিন্তু বের করতে হবে। ধরো বলা হলো এখানে মোট খাজনা যদি 1000 টাকা হয়, আর মূলধনের নিয়োগ বাবদ যদি 150 টাকা হয়, প্রাপ্তিযোগ্য মজুরিও যদি 150 টাকা হয়, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর যদি 200 টাকা হয়, ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা যদি 300 টাকা হয়, তাহলে কত থাকলো? 300, 300, 600, 700, 800, তাহলে কত থাকলো? 200। তাহলে নিট খাজনার পরিমাণ কত? 200, যা জমি ব্যবহার বাবদ জমির মালিককে দেওয়া হচ্ছে। তাহলে নিট খাজনার সংজ্ঞায় আমি কি বলেছিলাম? নিট খাজনা বলতে বোঝানো হয় অস্থিতিস্থাপক উপকরণের ব্যবহার বাবদ প্রদত্ত অর্থ। ঠিক আছে, তাহলে এই 200 টাকাই হচ্ছে নিট খাজনা। তো শিক্ষার্থীরা দেখো, খাজনাকে কয় ভাগে ভাগ করা যায়? মোট খাজনা ও নিট খাজনা। মোট খাজনার সংজ্ঞা পড়লাম, নিট খাজনা সংজ্ঞা পড়লাম এবং তাদের সূত্রগুলোও জানলাম। এখন নিট খাজনার ক্ষেত্রে একটা চিত্র আছে, সেই চিত্রটা দেখো, বিশ্লেষণ করছি।
লম্ব অক্ষে দাম ধরলাম, ভূমি অক্ষে জমির পরিমাণ ধরলাম। এটা জমির অস্থিতিস্থাপক যোগান রেখা Q1S, এটা জমির চাহিদা রেখা D1। দেখো P1, P2, P3, A, B, C, D। নিট বা অর্থনৈতিক খাজনা। নিট বা অর্থনৈতিক খাজনা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, নিট খাজনার ক্ষেত্রে চিত্রটা একটু বোঝাই। জমি ব্যবহার বাবদ জমির মালিককে যেতে দিতে হচ্ছে, সেটাই তো নিট খাজনা। দেখো ভূমি অক্ষে জমির পরিমাণ, লম্ব অক্ষে দাম ধরেছি, D1 জমির চাহিদা রেখা, আর Q1S হচ্ছে জমির যোগান রেখা যা অস্থিতিস্থাপক। এখন দাম যদি P1 হয়, দাম যদি P1 হয়, না খাজনা ধরি P1 না, R1 R2 কি করে খাজনা দিতে হয় সেটাই ধরি, R3 লম্ব অক্ষে খাজনা ধরেছি। ও R1 খাজনার ক্ষেত্রে দেখো যোগান R1A, চাহিদা কতটুকু R1B, যোগানের তুলনায় চাহিদা বেশি। যোগানের তুলনায় যদি চাহিদা বেশি হয় তাহলে কি হবে? দাম বাড়বে, খাজনার দাম বৃদ্ধি পাবে। খাজনার দাম বৃদ্ধি পেয়ে যদি R3 হয়, সেখানে আবার কি দেখা যাচ্ছে? দেখো R3C হচ্ছে চাহিদা, R3D হচ্ছে যোগান, অর্থাৎ এখানে আবার দেখা যাচ্ছে চাহিদার তুলনায় যোগান বেশি, ফলে খাজনাটা কি হবে? আবার কমে যাবে, হ্রাস পাবে। R2 এর ক্ষেত্রে দেখা যায় ও ই বিন্দুতে চাহিদা ও যোগান পরস্পর সমান, আর ই ভারসাম্য বিন্দুতে কি হচ্ছে? ও Q1 জমির ক্ষেত্রে খাজনার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এইটুকু যে এই যে শ্যাডো এলাকা দিয়ে আমি বুঝালাম, এইটুকুই হচ্ছে অর্থনৈতিক খাজনা বা নিট খাজনা বা বিশুদ্ধ খাজনা। অর্থাৎ নিট খাজনাকে বিশুদ্ধ খাজনা বলা হয়। ওকে, এরপর দেখো আমরা কি পড়ব। এরপর আমরা পড়ব খাজনা নির্ধারণ। খাজনা নির্ধারণ বলতে আমরা কি বুঝি? খাজনা নির্ধারণের ক্ষেত্রে দু ধরনের তত্ত্ব ব্যবহৃত হয়েছে। সেই দু ধরনের তত্ত্বটা কি? এক হচ্ছে রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট, আরেকটা হচ্ছে মডার্ন থিওরি অফ রেন্ট, অর্থাৎ রিকার্ডোর খাজনা তত্ত্ব এবং রিকার্ডোর খাজনা তত্ত্ব। এখন আমরা আলোচনা করব রিকার্ডোর খাজনা তত্ত্ব। হ্যাঁ, রিকার্ডোর খাজনা তত্ত্ব আলোচনার ক্ষেত্রে প্রথমে আমরা আগে রিকার্ডীয় খাজনা মানে তত্ত্বটা কিভাবে দাঁড়িয়েছে সেই সম্পর্কে একটু আলোচনা করি। অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো তার প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন গ্রন্থে যে খাজনা সম্পর্কে যে তত্ত্ব দিয়েছিল, তাই তার নাম অনুসারে নামকরণ করা হয়েছে রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট। ঠিক আছে, রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট। তাহলে রিকার্ডোর গ্রন্থের নামটা কি? দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন। ওকে, তো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করেই ডেভিড রিকার্ডো তার তত্ত্বটাকে সাজিয়েছেন, অর্থাৎ তার খাজনা তত্ত্বটাকে দাঁড় করিয়েছেন। ডেভিড রিকার্ডো বলেছেন, জমির আধি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য উৎপাদনের যে অংশ জমির মালিককে দিতে হচ্ছে বা যে মালিককে উৎপাদনের যে অংশ জমির মালিককে দেওয়া হয় সেটাই হচ্ছে খাজনা। তাহলে রিকার্ডিয়ান খাজনা তত্ত্বের ক্ষেত্রে কিছু অনুমিত শর্ত রয়েছে। সেই অনুমিত শর্তগুলো হচ্ছে, অ্যাজাম্পশনগুলো হচ্ছে, খাজনা মানে অনুমিত শর্ত, যে আমি তোমাদের কিন্তু এর আগেও বলেছিলাম, কেউ যদি কোনো তত্ত্ব দাঁড় করায় সেক্ষেত্রে কিছু অ্যাজাম্পশন থাকে, অর্থাৎ অনুমিত শর্ত রয়েছে। হ্যাঁ, জমি প্রকৃত প্রদত্ত বলে জমির কোনো যোগান দাম নেই, জমির যোগান অস্থিতিস্থাপক। তাহলে আমরা এখানে কয়টা অনুমিত শর্ত বললাম? দুটা বললাম। জমির যোগান অস্থিতিস্থাপক। 2 বললাম জমি প্রকৃতির দান বলে এর কোনো যোগান দাম নেই। হ্যাঁ, তারপর 3 জমির উর্বরতার পার্থক্যের ভিত্তিতে উর্বরতার পার্থক্যের কারণে খাজনা দেখা দিতে পারে। জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা নেই। জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর।
অর্থাৎ এগুলো হচ্ছে রিকার্ডিয়ান খাজনা তত্ত্বের কিছু অ্যাজাম্পশন। ঠিক আছে, রিকার্ডিয়ান খাজনা তত্ত্বে রিকার্ডো বলেছেন যেসব জমির ক্ষেত্রে আয় ও ব্যয় সমান সেসব জমির ক্ষেত্রে কোনো খাজনা দিতে হবে না। আর যেসব জমির ক্ষেত্রে আয় বেশি ব্যয় কম অর্থাৎ উদ্বৃত্ত আয়ের উদ্বৃত্ত পথ সৃষ্টি হয় সেসব জমির ক্ষেত্রে খাজনার উদ্ভব ঘটে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা দেখো আমি একটু বোর্ডে লিখছি, খেয়াল করো। তোমাদের তালিকা এবং চিত্রের মাধ্যমে রিকার্ডিয়ান খাজনা তত্ত্বটা দেখাবো। তো শিক্ষার্থীরা আমরা কি পড়ছি? রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট পড়ছি, অর্থাৎ রিকার্ডোর খাজনা তত্ত্ব পড়ছি। খাজনা নির্ধারণের ক্ষেত্রে দুই ধরনের তথ্য লাগে। দুই ধরনের তথ্য ব্যবহৃত হয়েছে, এক রিকার্ডোর খাজনা তত্ত্ব, দুই আধুনিক খাজনা তত্ত্ব। আজকে আমরা পড়ছি রিকার্ডোর খাজনা তত্ত্ব। তো আগামী ক্লাসে আমরা আধুনিক খাজনা তত্ত্বটা পড়বো। একটা ক্লাসে তো পুরো অধ্যায়টা কভার দেওয়া সম্ভব হয় না, তো আমি যদি অল্প অল্প করে দিই তাহলে ঘাটতি তোমাদের থাকবে। সেজন্য আমি অল্প যতটুকু পড়াচ্ছি ততটুকুই বাসায় মনোযোগের সাথে পড়বে। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসেই। দেখো রিকার্ডিয়ান খাজনা তত্ত্বে আমি প্রথমে রিকার্ডোর খাজনা তত্ত্বের সংজ্ঞা বলেছিলাম, অর্থাৎ রিকার্ডো যে খাজনা সম্পর্কে যে সংজ্ঞাটা দিয়েছে সেটা বলেছি। আমি আবার বলছি, সেই সংজ্ঞাটা হচ্ছে জমির আদি অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমি উৎপাদনের যে অংশ জমির মালিককে দিতে হচ্ছে সেটা হচ্ছে খাজনা। অনুমিত শর্তে বলেছিলাম জমির যোগান দাম অর্থাৎ জমির যোগান সীমাবদ্ধ, জমির প্রকৃতির দান বলেই জমির কোনো দাম দিতে হচ্ছে না, জমির দাম নেই। এরপর আরও বলেছি জমির মৌলিক অবিনশ্বর ক্ষমতা রয়েছে। তাহলে জমির মৌলিক অবিনশ্বর ক্ষমতা বলতে কি বোঝায়? রিকার্ডো জমির মৌলিক অবিনশ্বর ক্ষমতা বলতে বুঝিয়েছেন জমির উর্বরা শক্তিকে বুঝিয়েছেন। অর্থাৎ জমির ক্ষেত্রে উৎকৃষ্ট জমি রয়েছে, নিকৃষ্ট জমি রয়েছে এবং প্রান্তিক জমিও রয়েছে। তিন শ্রেণীর জমি রয়েছে, হ্যাঁ, উৎকৃষ্ট, নিকৃষ্ট এবং প্রান্তিক। তাহলে উৎকৃষ্ট জমি তো ভালোই হবে, নিকৃষ্ট জমি অর্থাৎ একটু কম উর্বর, আর প্রান্তিক জমি হচ্ছে যে জমির ক্ষেত্রে আয় ও ব্যয় দুটাই সমান হয়ে। ঠিক আছে, এখন দেখো তোমাদের তালিকার মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। খেয়াল করো, আমি জমির শ্রেণী ধরেছি। কয় শ্রেণীর জমি ধরেছি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ তিনটা শ্রেণীর জমি ধরেছি। জমির আয়তন কত? 1 একর, অর্থাৎ তিন শ্রেণীর জন্যই 1 একর জমি বরাদ্দ। উৎপাদনের পরিমাণ উৎকৃষ্ট জমিতে অর্থাৎ প্রথম শ্রেণীর জমিতে 30 একক উৎপাদন হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর জমিতে 25 একক উৎপাদন হচ্ছে এবং তৃতীয় শ্রেণীর জমিতে 20 একক উৎপাদন হচ্ছে। হ্যাঁ, একক প্রতি দাম স্থির, অর্থাৎ 20 টাকা যদি হয়। উৎপাদনের বাজার মূল্য কত? আচ্ছা, তোমাদের মনে আছে কি বাজার মূল্য কিভাবে বের করতে হয়? P0 Q0 সমন্বয় গুণের ফলে কি হচ্ছে? বাজার দাম বের হচ্ছে। তাহলে বাজার দাম কি করে বের করব? উৎপাদনের পরিমাণ এ কিউ, অর্থাৎ এ কিউ আর P0, Q0 আর P0 এই দুটো গুণ করলে কি হবে? উৎপাদনের বাজার মূল্য বের হবে। এই জন্য কিন্তু আমি এতটুকু লিখি নাই, তোমাদের বোঝানোর জন্য জাস্ট কি করে বের করা হয় সেজন্য আমি কিন্তু লিখিনি। এখন লিখছি, খেয়াল করো কিভাবে হয়। P0 Q0 একক প্রতি দামকে যদি আমি P0 ধরি এবং উৎপাদনের পরিমাণকে যদি আমি Q0 ধরি তাহলে কি হয়? P0 উৎপাদনের বাজার মূল্য পাবো। তাহলে দুইটা গুণ করলে কি আসবে? 600। তারপর 25 আর 20 500, 400। তাহলে উৎপাদনের বাজার মূল্য কি করে বের করা হয় বুঝতে পারলাম? উদ্দীপকে যদি আসে তাহলে যেন করতে পারে। এরপর আসো উৎপাদন ব্যয় টাকায় কি করে প্রকাশ করব? উৎপাদন ব্যয় যদি স্থির অর্থাৎ 400 টাকাই হয়, অর্থাৎ প্রতি শ্রেণীর জমির ক্ষেত্রে যদি 400 টাকা ব্যয় করা হয় তাহলে খাজনা কতটুকু? অর্থাৎ উৎপাদনের বাজার মূল্য থেকে উৎপাদন ব্যয় বাদ দিলে কি হবে? খাজনা। তাহলে 600 থেকে যদি 400 বাদ যায় তাহলে কি? 200। 500 থেকে 400 বাদ গেলে 100, আর এখানে 0। তাহলে প্রথম শ্রেণীর জমির ক্ষেত্রে অর্থাৎ প্রথম শ্রেণীর জমির ক্ষেত্রে খাজনা কত? প্রথম শ্রেণীর জমির খাজনা 600 মাইনাস 400, তাহলে কত দাঁড়ালো? 200 টাকা। দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা 500 মাইনাস 400, তাহলে কত দাঁড়ালো? 100 টাকা। তৃতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে খাজনা 400 বিয়োগ 400, তাহলে 0।
তাহলে তালিকা থেকে আমরা প্রথম শ্রেণীর মানে তিনটা শ্রেণীর ক্ষেত্রে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় 3 শ্রেণীর জমির ক্ষেত্রে খাজনা কতটুকু বের হলো সেটা আমরা বের করতে পারলাম। তো শিক্ষার্থীরা বারবার স্টাডি করবে, স্টাডি করলেই কিন্তু এগুলো বের করতে পারবা। আর মুখস্থ করলে কিন্তু তোমার মাথা থেকে চলে যাবে, আর উদ্দীপক দেখেই তোমার মাথা গরম হয়ে যাবে, তখন কিছুই বের করতে পারবা না। তাহলে পড়তে হবে, বাসায় একটু তোমাদের স্টাডি করতে হবে। ধরো ভূমি অক্ষে আমি আয় ব্যয় ধরিয়েছি, লম্ব অক্ষে আয় ব্যয়, ভূমি অক্ষে জমির শ্রেণী, জমির শ্রেণী কোন শ্রেণীর জমি কতটুকু সেটাই ধরলাম। 100, 200, 300, 400, দেখো চিত্রের মাধ্যমে কিভাবে আমি রিকার্ডিয়ান খাজনা তত্ত্বকে আমি দাঁড় করাচ্ছি। 3, 4, 5, 6, 100, 300, 400, 500, 600। এটা হলো প্রথম শ্রেণী, এটা হলো দ্বিতীয় শ্রেণী, এটা হলো তৃতীয় শ্রেণীর জমি। খেয়াল করো শিক্ষার্থীরা, ভূমি অক্ষে জমির শ্রেণী ধরেছি, অর্থাৎ এই চার্টে আমরা কয় শ্রেণীর জমি দেখিয়েছে? 3 শ্রেণী। রিকার্ডিয়ান তার খাজনা তত্ত্বের ক্ষেত্রে 3 শ্রেণীর জমির কথা বলেছে: উৎকৃষ্ট জমি, নিকৃষ্ট জমি এবং প্রান্তিক জমি। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর ক্ষেত্রে আয় কতটুকু? 600 টাকা। ব্যয় কত? 400। তাহলে 600 থেকে 400 যদি বাদ যায় তাহলে এইটুকু কে? প্রথম শ্রেণীর জমির ক্ষেত্রে খাজনা। দ্বিতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে আয় কত? 500। তাহলে 500 যদি হয়, ব্যয় কত? 400। অর্থাৎ দেখো উৎপাদন ব্যয় সর্বক্ষেত্রে সমান 400 টাকা, উৎকৃষ্ট জমি হোক, নিকৃষ্ট জমি হোক, প্রান্তিক জমি হোক। দেখো 500 থেকে যখন 400 চলে যাবে এইটুকু তাহলে কি? দ্বিতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে খাজনা। তৃতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে দেখো আয় কত? 400, ব্যয় কত? 400। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে কি হচ্ছে? 0। অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে আয় ব্যয় 0 বলে একে শূন্য খাজনা বা প্রান্তিক খাজনা বলা হয়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে রিকার্ডিয়ান থিওরি অফ রেন্টের বিশ্লেষণ। প্রথমে আমরা রিকার্ডিয়ান খাজনা তত্ত্বে কি বললাম? প্রথমে আমরা সংজ্ঞা পড়লাম। সংজ্ঞার ক্ষেত্রে আমি বলেছি কোথা থেকে, অর্থাৎ রিকার্ডোর গ্রন্থের নাম বলেছি, কত সালে সেটাও বলেছি, কিছু অনিয়মিত শর্ত বলেছি। এরপর তালিকার মাধ্যমে তোমাকে দেখালাম, চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করলাম। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আজকে আর সময় নেই। এই অধ্যায়ের উপর এই অধ্যায়ের উপর সম্পূর্ণটা করানো, একটা ক্লাসের সম্পূর্ণটা কভার দেওয়া সম্ভব না, তাই আরেকটা ক্লাসে বাকি অর্ধেক অংশটা পড়াবো। আমি যতটুকু পড়ালাম ততটুকু বাসায় একটু মনোযোগের সাথে পড়বে। আর যদি না পড়ো, তোমার এই লসের তালিকায় যেন তোমার নাম না ওঠে, লাভবান হও। ঠিক আছে, তো আজকে আমি আমার ক্লাস এ পর্যন্ত শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।